একটা বাস্তবতা বলা যায় যে শহীদ শরীফ ওসমান হাদি, যিনি কোনো দলেরও মুখপাত্র না, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী এ ধরনের কোনো বড় সংগঠনের সাথেও যিনি সম্পৃক্ত না, একজন ব্যক্তি মাত্র, যার দ্বারা কোনো দল পরিচালিত হচ্ছে না এবং তিনি নিজেও কোনো দলের অংশ না, তাকে কেন এই পরিমাণ চ্যালেঞ্জ মনে করতে হয়েছিল? বিভিন্ন জনকে এটা স্পষ্টভাবে বলেছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দিষ্ট একজন ব্যক্তি, তিনি এগুলো ডিল করতেন এবং তার সাথে সরাসরি ওপারের বিশেষ সংস্থার সম্পর্ক ছিল। এবং এই ইন্ডিয়া তো বিগত বছরখানেক আগে স্পষ্টভাবে তাদের দায়িত্বশীলই বলেছে যে বাংলাদেশের বা তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার বলতে কিছু থাকতে পারে না, বরঞ্চ সব কিছুই তাদের ইস্যু, যেগুলোর সাথে তাদের নিরাপত্তা জড়িত। ইসলামপন্থীদের সবচাইতে বড় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর একদম মূল নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংসে দেওয়া হলো এবং একে একে প্রায় সবাইকে শহীদ করে ফেলা হয়েছিল। সত্যের পক্ষে সাহসী ও বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে মমতা ব্যানার্জির একটা বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখেছি মমতা ব্যানার্জি স্পষ্টভাবে দুঃখ প্রকাশ করতে গিয়ে তাদের দেশের হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে কাকে দিয়ে হত্যা করিয়েছেন, কার কার নাম বেরিয়েছে আমি সবই জানি। তিনি তার দেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যেটা আছে তাদের প্রশংসা করে বলেন যে খুনিরা বাংলাদেশ থেকে খুন করে মেঘালয় হয়ে যখন সেই পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তো পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে, যথাযথভাবে গ্রেফতারও করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাকে স্পেশালভাবে অনুরোধ করেছেন এই তথ্য যাতে বাইরে না যায়, না হলে এটা নিয়ে বেশ ঝামেলা হবে। এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে এই হত্যাকাণ্ডটা নিয়ে তিনি বেশি কিছু বলবেন না, যেহেতু এটা বাংলাদেশের ব্যাপার, অন্য দেশের ব্যাপার নিয়ে তিনি বেশি কিছু বলতে চান না, কিন্তু তার অন্তর একটা তথ্যের ভাণ্ডার, সত্যের ভাণ্ডার, যেখানে অনেক তিক্ত বাস্তবতা লুকায়িত আছে। আমরা যদি এই কথাটাকে সামনে রাখি, এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারেও ইন্ডিয়ার ইন্টারেস্ট যে রয়েছে এটা তো পুরনো, কিন্তু এই দেশের অনেক বলিষ্ঠ কণ্ঠস্বরকে চিরতরে দমিয়ে দেওয়ার পেছনেও যে তাদের অবদান আছে, মমতা ব্যানার্জির বক্তব্য থেকে এটা স্পষ্ট। দরকার তো ছিল এই বক্তব্যের পরে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ার কাছে ব্যাপারে ব্যাখ্যা চাইবে এবং তাদের থেকে ব্যাখ্যা আদায় করে নেবে যে আসলে মমতা ব্যানার্জি এর দ্বারা কী উদ্দেশ্য নিয়েছেন এবং কোন সত্য এর পেছনে লুকিয়ে আছে। না হলে আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি, আমরা যখন 2021-এ নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনের পর আলেমদের গণগ্রেফতারির প্রাক্কালে আমরাও যখন একে একে গ্রেফতার হই, অন্তত 3000 আলেম এবং তালিব ইলম সেই সময় গ্রেফতার হয়েছিল। তা আমাদেরকে রিমান্ডে স্পষ্টভাবে বলেছিল, যখন আমরা দেখতাম এমন এমন আলেমের অভিজ্ঞতা আছে যাদের নাম তালিকায় কিন্তু এই মানুষগুলোকে পর্যন্ত অফিসাররা চিনত না, অবাক হয়ে বলতো আচ্ছা এই মানুষটা আপনি, এবং তারাও এটা স্পষ্টভাবে বলতো এই তালিকাগুলো তাদের করা না, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও করা না, বরঞ্চ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা, এবং তারা নাম সহকারে আমাদেরকে জানিয়েছিল, বিভিন্ন জনকে এটা স্পষ্টভাবে বলেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দিষ্ট একজন ব্যক্তি, তিনি এগুলো ডিল করতেন এবং তার সাথে সরাসরি ওপারের বিশেষ সংস্থার সম্পর্ক ছিল। তো আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের সকলের সামনে এটা স্পষ্ট ছিল। এমনকি আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি, একদিন আমার হাতগুলো, দুটো হাত পেছনে বেঁধে, তাদের যে হ্যান্ডকাফ আছে সেই হ্যান্ডকাফ দিয়ে বেঁধে এবং চোখও ছিল বাঁধা অবস্থায়, যখন প্রশ্নোত্তর করছিল দীর্ঘ সময়, কয়েক ঘন্টা ব্যাপী জিজ্ঞাসাবাদ, তো সেই সময় ফোনে লাউড স্পিকারে ওপার বাংলার একজন অফিসারও যুক্ত ছিলেন এবং তিনিও বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করতে বললেন এবং তিনি এর পরিপ্রেক্ষিতে আমাকে প্রশ্ন করলেন। এবং সর্বশেষ যে কথা বলে তিনি ফোন রাখলেন যে তার কথা এবং জিজ্ঞাসাবাদ থেকে তো আসলে বিশেষ কিছু পেলাম না, আমরা তার সব ডিভাইস যেহেতু জব্দ করেছি, তাহলে ফরেন্সিকের রিপোর্ট আসুক, এরপর আমরা আপনার সাথে বাকি আলাপ করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে কথা থেকে আমি যদি আমাকে সাক্ষী রেখেই বলি, তাহলে তো স্পষ্ট ছিল এটা যে আমাদের ব্যাপারটাও এটা বাংলাদেশের না, বরঞ্চ ভারত দ্বারা পরিচালিত ছিল। এবং আওয়ামী লীগের আমলে এটা কোনো গোপন ব্যাপার ছিল না, বরঞ্চ ওপেন সিক্রেট শব্দটা এক্ষেত্রে যথার্থ। তাহলে সর্বোপরি একটা বাস্তবতা বলা যায় যে শহীদ শরীফ ওসমান হাদি, যিনি কোনো দলেরও মুখপাত্র না, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী এ ধরনের কোনো বড় সংগঠনের সাথেও যিনি সম্পৃক্ত না, একজন ব্যক্তি মাত্র, এবং যিনি যার দ্বারা কোনো দল পরিচালিত হচ্ছে না এবং তিনি নিজেও কোনো দলের অংশ না, তাকে কেন এই পরিমাণ চ্যালেঞ্জ মনে করতে হয়েছিল? তাহলে একজনকে নিয়ে আলোচনা হচ্ছে এবং গোটা বাংলাদেশ তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে, কিন্তু বিগত দিনে এই দেশে অনেক বলিষ্ঠ কণ্ঠস্বরকে দমানোর পেছনে যে এর অবদান আছে এবং এক্ষেত্রে যে ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপ করে, এটা তো ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। এমনকি
আমরা যখন কারাগারে, আমাদের অনেক মুরব্বী একে একে মৃত্যুবরণ করলেন এবং যাদের মৃত্যুবরণের পদ্ধতিগুলো প্রায় একই ছিল, এর পেছনেও তো অনেকে আশঙ্কা ব্যক্ত করেন যে তাদেরকেও ওপারের বিভিন্ন সংস্থার ইঙ্গিতে গুপ্ত হত্যা করে ফেলা হয়েছিল। এমনকি মাওলানা মামুনুল হক সাহেব তিনিও তো কারাগার থেকে বের হয়ে, যে আলোচনা আমি সরাসরি নিজ কানে শুনেছি জামিয়া রহমানিয়ায়, এই ভবন দখলের আগের কথা এটা, সেই টিন শেডের মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছিলেন এবং ইঙ্গিত করেছিলেন যে বাবরি মসজিদ, বাংলাদেশে বাবরি মসজিদ নামে তিনি যে প্রজেক্ট শুরু করেছিলেন সেটাই মূলত ইন্ডিয়ার চক্ষুশূলের কারণ ছিল এবং এটাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছিল এবং যেটাকে কেন্দ্র করে তাকে 3 বছরেরও বেশি কারাবরণ করতে হলো। তাহলে আমরা এখন পুরো বাস্তবতার যে সামনে রাখি, এই দেশে ইসলামপন্থীদের সবচাইতে বড় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর একদম মূল নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংসে দেওয়া হলো এবং একে একে প্রায় সবাইকে শহীদ করে ফেলা হয়েছিল। আমরা ধারণা করতে পারি এগুলো এই দেশের কারো ইঙ্গিতে হয়নি এবং এই দেশের কারো উদ্যোগেও হয়নি, বরং এগুলোর পেছনেও সরাসরি ইন্ডিয়ার হস্তক্ষেপ ছিল। না হলে বাংলাদেশে যখন শেখ মুজিবের ভাস্কর্য বিরোধী আন্দোলন হয় এবং আলেমরা এটাকে কেন্দ্র করে অত্যন্ত গরম অনলবর্ষে উত্তপ্ত বক্তব্য দিচ্ছিলেন, তখনও আমরা দেখেছি একজন প্রসিদ্ধ আলেমকেও এটাকে কেন্দ্র করে গ্রেফতার করা হয়নি। কিন্তু যখন মোদি আসলো এবং মোদিকে কেন্দ্র করে আন্দোলন হলো, একে একে 3000-এর বেশি আলেম এবং তালিবানকে গ্রেফতার করা হলো। তাহলে শেখ মুজিবের চাইতেও নরেন্দ্র মোদির ব্যাপারটাকে যে এখানে বেশি সেন্সিটিভ মনে করা হতো, এটা তো স্পষ্ট। তাহলে এই দেশকে আমরা যদি আসলে স্বাধীন বলি, সার্বভৌম বলি, তাহলে যে কোনো ক্ষেত্রে ভারতের হস্তক্ষেপ থেকে এই দেশকে মুক্ত করতে হবে। না হলে যেটা হবে, আওয়ামী লীগ চলে গিয়েছে কিন্তু নিত্য নতুন বিভিন্ন পুতুলের মাধ্যমে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন ধরনের সংস্থা তারা তাদের এজেন্ডা এখনও বাস্তবায়ন করতে থাকবে। এবং এই ইন্ডিয়া তো বিগত বছরখানেক আগে স্পষ্টভাবে তাদের দায়িত্বশীলই বলেছে যে বাংলাদেশের বা তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার বলতে কিছু থাকতে পারে না, বরঞ্চ সব কিছুই তাদের ইস্যু যেগুলোর সাথে তাদের নিরাপত্তা জড়িত। তো যেই শিরোনামই হোক না কেন, তারা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে বিভিন্ন সময় অবস্থান নিয়েছে, এমনকি আমাদের যে বিজয় দিবস সেটাকেও তাদের নিজেদের বিজয় বলে বিভিন্ন সময় উল্লেখ করে ক্রেডিট নিতে চেয়েছে। এই দৃশ্য আমরা বারবার দেখেছি, আর দেখতে চাই না। এ বাংলাদেশ নতুনভাবে মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। এটাকে যতক্ষণ পর্যন্ত ভারতের প্রভাবমুক্ত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা এটা শুধু কিতাবি শব্দই থেকে যাবে, বাস্তবতায় রূপ নেবে না। সুতরাং যত দলই থাকুক, আসুন দলদলের ঊর্ধ্বে উঠে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির বিচার, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা ভারতকে সুস্পষ্ট বার্তা দিয়ে দেই, এই দেশে যারাই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, তাদের সঙ্গে গোটা দেশ আছে, গোটা জাতি আছে। তাদেরকে আগামী দিনে টার্গেট করতে চাইলে প্রয়োজনে তোমাদেরকেই ভেঙে খান খান করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।